ভয়াবহ দুই ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনেজুয়েলা, ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকা পড়াদের জীবিত থাকার আশা। পরকীয়ার জেরে ইতালিতে ৩ বাংলাদেশি খুন, সন্দেহভাজন একজন আটক, নিহতদের পরিবারে শোকের মাতম। হরমুজ ঘিরে ফের উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, পাল্টাপাল্টি হামলার দাবি ওয়াশিংটন তেহরানের। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভেনেজুয়েলায় ভূমিকম্প কবলিত এলাকায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এতে আজকের দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এরপর থেকে জীবিত কেউ উদ্ধার হলে সেটি হবে অলৌকিক ঘটনা। দুটি শক্তিশালী ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত 920 জনে পৌঁছেছে, নিখোঁজ প্রায় 51,000। ধ্বংসস্তূপের ওপর বসে মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ। আরেক পাশে এই কিশোর হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে কংক্রিট স্তূপ থেকে সরিয়ে দেখছেন কোথাও আছে কিনা তার প্রিয় মা আর ছোট ভাই। ভেনেজুয়েলার ভূমিকম্প কবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ছে সবখানে, যেখানে সময়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে সাধারণ মানুষ আর উদ্ধারকর্মীরা। দুদিন পেরিয়েছে ভয়াল জোড়া ভূমিকম্পের। যারা চাপা পড়ে আছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ হয়ে আসছে ক্ষীণ। মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, থার্মাল ক্যামেরা ও বিশেষ কল অ্যান্ড লিসেন প্রযুক্তি। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো খোঁজ পেলেও শান্তি পেতাম। আমরা বিশ্বাস নিয়েই খুঁজে যাচ্ছি। মানুষ বলছে ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের কান্না আর চিৎকার শোনা যাচ্ছে। তাই জীবিত কাউকে খুঁজে বের করতে আমরা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। শক্তিশালী দুই ভূমিকম্পে লণ্ডভণ্ড হওয়ার পরদিন দেশটির উত্তর উপকূলে আরও 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। নতুন এই কম্পন আরও বাড়িয়ে দেয় মানুষের আতঙ্ক। এরই মধ্যে আগের দুই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 1000 ছুঁই, নিখোঁজ অর্ধলক্ষাধিক। এদিকে ক্ষুধা আর হতাশা থেকে লাগুয়েরার একটি গুদাম ও দোকানে লুটপাটও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা সরকার। ভেঙে পড়েছে হাসপাতালগুলো, জরুরি চিকিৎসা চলছে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে। চিকিৎসকদের অভিযোগ, দুর্যোগের আগেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট ছিল। এখন সে সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, মেক্সিকো, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও সালভাদর সহ বিভিন্ন দেশে উদ্ধারকারী দল চিকিৎসক, ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে। ইতোমধ্যে শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। তবুও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা থামছে না স্বজনদের। কারো চোখে আশার আলো, কারো চোখে শুধু অশ্রু। কারণ প্রতিটা মুহূর্তের সাথে ফিকে হয়ে যাচ্ছে জীবিত কাউকে খুঁজে পাওয়ার শেষ আশাটুকু। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন, মালয়েশিয়াতে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয়। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত অঞ্চলের সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা রাজি হয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন তাদের বার্ষিক অধিবেশন দাভোসে হয়, আপনারা জানেন। এটা হচ্ছে ডালিয়ানে, প্রতি বছর ডালিয়ানে এটা অনুষ্ঠিত হয় এই সেশনটা। এবং এখানে এবার বিশ্বের উদীয়মান শক্তিগুলোর
সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার পুরোধারী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখবর্তী দেশ হিসাবে একটি প্রধান ভূমিকা পালন করছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য সকল ফোরামে। এর স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এই ফোরামে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। তিনি একমাত্র সরকার প্রধান যিনি এই বক্তব্যটা রাখেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন দাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে এবং সিইও খুব আনন্দের সাথে এটি করবেন বলে আমাদেরকে জানান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্যান্য প্রসঙ্গ, ইতালির রাজধানী রোমে একটি বাসায় স্ত্রী মেয়ে সহ প্রবাসী বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। নিহত পরিবারের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলে জানা গেছে। স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। রহস্য উদ্ঘাটনের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের, আমাদের জানাবেন। আপনাদের ধন্যবাদ। প্রবাসের মাটিতে, বিশেষ করে ইতালিতে এই ধরনের হত্যাকাণ্ড আসলে প্রবাসীদের মধ্যে একটু শোকাহত, আসলে পুরো বাংলা কমিউনিটি আসলে শোকাহত বিরাজ করছে। বিশেষ সেক্ষেত্রে কিন্তু ইটালিয়ানরাও কিন্তু এই হত্যাকাণ্ডকে আসলে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কেননা এই ধরনের ঘটনাগুলো আসলে ইটালিতে সেরকমটি আসলে হয়ে থাকে না। তো যেই কামাল উদ্দিন, অর্থাৎ নোয়াখালীর যে কামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে সপরিবারে, গতকালকে রাত্রে 9টার দিকে এই ঘটনাটি ঘটানো হয় এবং ভাগ্যক্রমে তার বড় ছেলে, যার বয়স 18 বছর, তিনি কিন্তু বাইরে থাকায় তিনি কিন্তু বেঁচে যায় এবং তিনি বাসায় যখন এসে দেখেন ফ্লোরে যখন এই হত্যাকারী যে শাহাদাত নামে আসলে সন্দেহভাজন তাকে চিহ্নিত করা হচ্ছে, তিনি কিন্তু ফ্লোরে যে রক্ত মাখা যে ফ্লোর ছিল সেগুলো লুকানোর চেষ্টা করছে, গাছগুলো তারা লুকানোর চেষ্টা করছিল। এখন এই কামালের বড় ছেলে যখন বাসায় চলে আসে তখনই কিন্তু তার উপর কিন্তু অতর্কিত হামলা হয় এবং হামলা করার পর তিনি বাইরে চলে আসার পর স্থানীয় যারা লোকজন যারা আছে তারা পুলিশকে ফোন করে কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে এবং যে শাহাদাত যিনি চিহ্নিত করা হয়েছে তিনি কিন্তু পালিয়ে যান। তাকে কিন্তু তন্ন হয়ে খুঁজছে পুরো ইটালি জুড়ে আসলে রেড অ্যালার্ট, বিশেষ করে যেই এলাকাটিতে আসলে হত্যাযজ্ঞ করা হয়েছে সেই এলাকা থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমি দূতাবাসের সাথে আসলে কথা বলেছি, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে ইতিপূর্বে তারা তাদের পরিবারের সাথে, বাংলাদেশ পরিবারের সাথে এবং স্থানীয় যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করেছে এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তাদের সাথেও কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছে। ময়না তদন্ত শেষে, অর্থাৎ আইনি প্রক্রিয়া শেষে কিন্তু তারা বাংলাদেশে এই মরদেহটিকে আসলে পাঠানোর চেষ্টা করে বলে আমাকে জানিয়েছেন। বাংলা কমিউনিটি আসলে যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু আসলে এই ঘটনাকে তারা প্রবাসের মাটিতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সেটি কিন্তু তারা দাবি তুলেছে। আর যিনি এই ঘটনা ঘটেছে তিনিও কিন্তু বাংলাদেশ। রিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালির রোম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের নতুন রেকর্ড করেছে বিভিন্ন দেশ। জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মানির সারব্রুকেনে তাপমাত্রার পারদ উঠেছে 41.3 ডিগ্রি পর্যন্ত, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বিপন্ন ইতালির জনজীবনও, পর্যটক শূন্য মিলান, কমেছে ব্যবসা বাণিজ্য। তীব্র গরমে নাজেহাল ইউরোপের জনজীবন। দেশে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। স্পেনে গেল রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র গরমে মৃত্যু হয়েছে 327 জনের।
ফ্রান্সেও প্রাণ গেছে শতাধিক মানুষের। স্বাস্থ্য ঝুঁকির কারণে প্যারিস প্রাইড, সলিডেজ মিউজিক ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল করা হয়েছে। সুইজারল্যান্ডে অতিরিক্ত গরমে উষ্ণ নদীর পানি, এতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি রিঅ্যাক্টর বন্ধ করে দেয়া হয়েছে। ইতালিতে তীব্র গরমে ভুগছে মানুষ। দুপুরের পর অনেকটাই ফাঁকা মিলানের রাস্তাঘাট। গরমে শহরটিতে কমেছে পর্যটকের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য। বেশ কয়েকটি এলাকায় নতুন করে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গরমের কারণে কিছুক্ষণ পর পর ক্লান্ত হয়ে যাচ্ছি, ঠান্ডা পানির বারবার পান করা লাগছে। রোদ্রে অনেক তাপ, কাজকাম করতে সমস্যা হচ্ছে, ঘন ঘন বিরতি নেওয়া দরকার হচ্ছে। হ্যাঁ, ঘন ঘন পানি পান করতেছি। গরম পড়ার পরে এখন ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা হয়েছে, কম হইতেছে, কারণ গরমের জন্য মানুষ বাড়িতে পারতেছে না। বর্তমানে ইউরোপের প্রায় 15 কোটি মানুষ 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, জুন মাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের সাক্ষী হল ইউরোপ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে ইরানের শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে হামলার পর এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের 10 দিনের মাথায় হামলা পাল্টা হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর প্রত্যয়ে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষরে বিশ্বে ফিরেছিল স্বস্তির বার্তা। হু হু করে কমতে শুরু করেছিল জ্বালানি তেলের দাম। এতে ধারণা করা হচ্ছিল হয়তো টালমাটাল মধ্যপ্রাচ্যে বয়ে যাবে শান্তির সুবাতাস। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চুক্তি হলেও ফের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে হয়েছে মার্কিন হামলা। টার্গেট করা হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার সাইটগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য থাকলেও ইরান এ বিষয়ে আলোচনা করতে পারে, তবে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। এর পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এক বিবৃতিতে তারা জানায়, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল তদারকির দায়িত্ব ইরানের, কিন্তু যুক্তরাষ্ট্র সেই চুক্তি ভাঙার চেষ্টা করছে। নতুন করে উত্তেজনা শুরুর পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি সহ চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে শুক্রবার যুদ্ধবন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার মধ্যে ঘোষণা করা হয় রূপরেখা চুক্তি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েল লেবানন রাষ্ট্রদূত যৌথভাবে চুক্তি ঘোষণা করেন। এরপরও দক্ষিণ লেবাননে নতুন করে চলছে ইসরায়েলের হামলা। মার্কাবা শহরে রাতভর বোমা হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা। রাখি জেসমিন, চ্যানেল 24। ভূরাজনৈতিক কৌশলের চেয়ে নিজেদের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে চীন ও মালয়েশিয়া সফরের প্রাপ্তি অনেক বলে মনে করছেন কূটনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই দুটি দেশ সফরের সিদ্ধান্ত স্বাধীন পররাষ্ট্রনীতির সক্ষমতার পরিচায়ক। একই সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব চীন দিয়েছে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক বলে মনে করেন বিশ্লেষকরা। নাফিউল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চীন সফর তাৎপর্যপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রম বাজার চালুর জন্য মালয়েশিয়া সফরও বেশ গুরুত্ব রাখে। ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে দুদেশের মধ্যে সই হয়েছে 13টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে বাংলাদেশের সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, ভারত ও চীনের প্রতিযোগিতায় জড়ানো নয়, বরং নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দেয়াই বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত। আমরা কেন ধরে নিচ্ছি যে তাতে ভারত মনক্ষুণ্ণ হবে? আমরা আমাদেরটা করার চেষ্টা করছি। আমরা ভারতের এটা বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে তো করছি না। তো
তো কাজে এই বক্তব্যটাও স্পষ্টভাবে আসা উচিত যে আমরা ভারতের সাথেও সম্পর্ক আমরা চাই, কারণ আমরা যখন বাংলাদেশ ফার্স্ট কথাটা বলছি, আমি আমার স্বার্থের বিবেচনা রেখেই করছি। তবে চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি করিডোর স্থাপনে যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন এম হুমায়ুন কবির। চীনের প্রেসিডেন্টের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমি মনে করি এটা কৌশলগতভাবে খুবই আমাদের জন্য উপাদেয় হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এই করিডোরটা যদি আমরা করতে পারি, সেটা শুধু করিডোর না, এর সাথে সাথে আমরা ASEANও তো অ্যাক্সেস পাবো, কারণ যে রাস্তাটা চীনে যাবে মিয়ানমার হয়ে, সেটা আমরা মিয়ানমার হয়ে ASEANও সুযোগ পেতে পারি। বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটবে। বিগত 2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের বেশি যেটা চীনা বিনিয়োগ বা প্রকল্প বেশি আগায় নেয়, তার জন্য আমরা এখন চাইছি যে চীনের সাথে সম্পর্কটা আরও মজবুত করতে। কিন্তু বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক মজবুত করলেই যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হবে বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খারাপ হবে এমন কোনো কথা নাই। কূটনীতিকদের মতে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বিশ্ববাজারে জ্বালানি ও সারের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যার আওতায় গুরুত্ব পাবে ক্ষুদ্র চাষিদের সুরক্ষা ও কৃষিখাতের কর্মসংস্থানের কর্মসূচি। লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই ঋণের অনুমোদন দেওয়া হয়। আগামী অর্থ বছরে 2টি ভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভে যোগ হবে এই অর্থ। আমেরিকার বাজারে মাত্র 1 বছরের ব্যবধানে ডিমের দামে দেখা দিয়েছে অবিশ্বাস্য এক উত্থান পতন। গত বছর যেখানে 1 ডজন ডিমের দাম $8 ছাড়িয়েছিল, এখন পাইকারি বাজারে সেই ডিমই মিলছে মাত্র 60 সেন্টের নিচে। বার্ড ফ্লুর ধাক্কা সামলে উঠতে গিয়ে এমন উল্টো অতিরিক্ত উৎপাদনের কবলে মার্কিন পোলট্রি খাত। ডিমের বাজার নিয়ে মধুর সংকটে যুক্তরাষ্ট্র। বার্ড ফ্লু আর অতিরিক্ত মুনাফার আশায় 2025 সালে মুরগির উৎপাদন বাড়িয়ে দেয় দেশটির খামারিরা। এবছর এসে দেশটিতে ডিম পাড়া মুরগির সংখ্যা 34 কোটি। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত 15% ডিমে সয়লাভ যুক্তরাষ্ট্রের বাজার। বর্তমানে 1 ডজন ডিম উৎপাদনে গড় খরচ 78 সেন্ট, কিন্তু এখন পাইকারি বাজারে তা বিক্রি করতে হচ্ছে 60 সেন্টের কম দামে। এতে তীব্র আর্থিক সংকটে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। দেশটির সবচেয়ে বড় ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যালমিন ফুডসের বিক্রি কমেছে 53% আর মুনাফা কমেছে প্রায় 83%। পরিস্থিতির সুযোগ নিয়ে বড় কোম্পানিগুলো ছোট খামারগুলোকে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে খামারিদের এই বিপদের নেপথ্যে অন্য এক আশঙ্কার কথা বলছে মার্কিন বিচার বিভাগ। বড় 5টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা বাজারের অর্ধেক নিয়ন্ত্রণ করে, তারা মিলে কৃত্রিমভাবে দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিমের দাম কমার কৃতিত্ব দাবি করে বসেছেন। বাজারের এই ভারসাম্যহীনতা কাটাতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে ডিম রপ্তানির জোর তৎপরতা শুরু করেছে আমেরিকান এগ বোর্ড। সব মিলিয়ে অনিশ্চয়তার আবর্তে আমেরিকার ডিমের বাজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।